এসএসসির রসায়নের অধ্যায় 4-এর এই এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের একেবারে নারী নক্ষত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, পর্যায় সারণীকে কি শুধু একটা সাধারণ ছক মনে হয়? আসলে কিন্তু তা নয়। এটা মহাবিশ্বের সমস্ত মৌলিক পদার্থের একটা মাস্টারপিস ম্যাপ। এই একটা মাত্র পৃষ্ঠায় লুকিয়ে আছে মৌলগুলোর স্বভাব, বৈশিষ্ট্য আর তাদের মধ্যেকার সব গোপন সম্পর্ক। তো চলুন এই বিশাল রহস্যময় ছকটাকে একটা সহজ আর লজিক্যাল মানচিত্রের মতো করে ডিকোড করা যাক। আজকের আয়োজনে আমাদের রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা শুরু করব পর্যায় সারণীর ইতিহাস দিয়ে। এরপর দেখব এর গঠন কাঠামো, মৌলের অবস্থান নির্ণয়ের দারুণ কিছু ট্রিক্স, গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম, আর শেষে থাকবে কিছু চমকপ্রদ ব্যতিক্রম। তো প্রথমেই চলুন ফিরে যাই পর্যায় সারণীর পেছনের ইতিহাসে। এই গল্পটা কিন্তু কোনো অত্যাধুনিক ল্যাবরেটরিতে শুরু হয়নি। এটা শতাব্দী প্রাচীন এক বিশাল পাজল মেলানোর মতো ব্যাপার। ভাবলে অবাক লাগে, 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌলকে ধাতু আর অধাতু এই দুই ভাগে ভাগ করে এর যাত্রা শুরু করেছিলেন। এরপর 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ একটা যুগান্তকারী কাজ করে বসলেন। পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে তিনি যে সারণী দিলেন, তার সবচেয়ে জিনিয়াস দিকটা কি ছিল জানেন? তিনি সেখানে বেশ কিছু ফাঁকা জায়গা রেখেছিলেন। মানে তিনি জানতেন এমন অনেক মৌল আছে যেগুলো তখনও আবিষ্কৃত হয়নি, কিন্তু তিনি আগে থেকেই তাদের বৈশিষ্ট্য একদম নিখুঁতভাবে প্রেডিক্ট করে গিয়েছিলেন। পরে যখন গ্যালিয়াম আর জার্মেনিয়াম আবিষ্কৃত হলো, দেখা গেল সেগুলো ঠিক মেন্ডেলিভের হিসেব মতোই কাজ করছে। একদম ম্যাজিকের মতো, তাই না? এরপর 1913 সালে হেনরি মোজলে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যার ধারণা দিলে আধুনিক সারণীর ভিত্তি একেবারে সলিড হয়ে যায়। তবে আধুনিক সারণী চূড়ান্ত হওয়ার অনেক আগে থেকেই কিন্তু বিজ্ঞানীরা মৌলগুলোর মাঝে দারুণ সব গাণিতিক আর সাংগীতিক ছন্দ খুঁজে পেয়েছিলেন। আমাদের মস্তিষ্ক তো এমনিতেই প্যাটার্ন খুঁজতে ভালোবাসে, তাই না? যেমন ধরুন ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের কথা। লিথিয়াম আর পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় করলে সেটা ঠিক মাঝখানে সোডিয়ামের ভরের প্রায় সমান হয়। রসায়নে অঙ্কের কি দারুণ প্রয়োগ! আবার নিউল্যান্ডের অষ্টক সূত্রে তো পুরো সাংগীতিক ব্যাপার স্যাপার। সা রে গা মা পা ধা নি, এই 7টি স্বরের পর 8 নম্বর স্বরে যেমন আবার সা ফিরে আসে, পারমাণবিক ভর অনুযায়ী সাজালেও ঠিক প্রতি অষ্টম মৌলে ধর্মের হুবহু পুনরাবৃত্তি ঘটে। প্রকৃতির এই ছন্দই বিজ্ঞানীদের বুঝিয়েছিল যে মৌলগুলো আসলে এলোমেলো নয়, বরং তারা একটা নির্দিষ্ট সুতোয় গাঁথা। ইতিহাস তো জানা হলো, এবার চলুন এই রাসায়নিক মানচিত্রের গঠন কাঠামোটা একটু বুঝে নেই। এখানকার মূল পয়েন্টটা হলো বেসিক স্থানাঙ্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা। আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি অনুভূমিক সারি বা পর্যায় এবং 18টি উলম্ব স্তম্ভ বা গ্রুপ আছে। পর্যায়গুলো দিয়ে মূলত পরমাণুর প্রধান শক্তি স্তর বোঝায়। সোজা কথায় কোনো মৌল যদি 3 নম্বর পর্যায়ে থাকে, এর মানে হলো তার 3টি শেল বা শক্তি স্তর আছে। আর গ্রুপগুলো, এগুলো মূলত পরমাণুর সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা আর তাদের কেমিক্যাল প্রপার্টিজের মিল নির্দেশ করে। একই গ্রুপের সব মৌল রাসায়নিক বিক্রিয়ায় প্রায় একই রকম আচরণ করবে। এই 7টি পর্যায় আর 18টি গ্রুপের ভেতরে কিন্তু আমাদের চেনা 118টি মৌলের নির্দিষ্ট ঠিকানা লুকিয়ে আছে। তো কাঠামো তো বুঝলাম, কিন্তু একটা নির্দিষ্ট মৌলের অবস্থান নির্ণয় করব কিভাবে? চলুন দেখে নিই। একটা মৌলের সঠিক ঠিকানা বের করতে হলে এর ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম আমাদের ডিকোড করতে হবে। প্রথম নিয়মটা হলো এস ব্লক মৌলগুলোর জন্য, যাদের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে ঢুকে। এখানে কাজটা খুব সোজা, শুধু সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটালে থাকা ইলেকট্রন সংখ্যা গুণেই আপনি গ্রুপ নম্বর পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে সোডিয়ামের কথা ধরুন, পারমাণবিক সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s1। যেহেতু সবচেয়ে বাইরের 3s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাই নির্দ্বিধায় বলে দেওয়া যায় এর গ্রুপ নম্বর 1, আর যেহেতু সর্বশেষ স্তরটি 3 নম্বর, তাই পর্যায় নম্বরও 3। খুব সিম্পল, তাই না? এবার আসি দ্বিতীয় নিয়মে, যেটা এস ও পি ব্লকের মৌলগুলোর জন্য। এখানে সর্বশেষ স্তরের এস আর পি অরবিটালগুলোর ইলেকট্রন যোগ করে তার সাথে আরও 10 যোগ করলেই নির্দিষ্ট গ্রুপ পেয়ে যাবেন। এখন আপনি ভাবতে পারেন, হুট করে এই 10 কোত্থেকে আসলো?
কারণটা হলো পর্যায় সারণীর ঠিক মাঝখানে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মোট 10টি অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন মেটালসের ঘর আছে। পি ব্লক মৌলগুলোর পজিশনে পৌঁছাতে হলে মাঝখানের এই 10টি ঘর লাফিয়ে পার হতে হয়। যেমন ধরুন ক্লোরিন, এর সর্বশেষ শক্তি স্তরের বিন্যাস 3s² এবং 3p5, 2 আর 5 যোগ করলে হয় 7, এর সাথে সে অতিরিক্ত 10 যোগ করে দিন, ব্যাস একদম নিখুঁতভাবে গ্রুপ 17 পেয়ে গেলাম। সব শেষে স্ক্যান্ডিয়ামের মতো অবস্থান্তর ধাতু বা ডি ব্লকের মৌলগুলোর জন্য আমাদের তৃতীয় নিয়ম। এক্ষেত্রে সর্ববহিস্থ স্তরের এস অরবিটাল এবং তার ঠিক আগের অর্থাৎ ভেতরের স্তরের ডি অরবিটালের ইলেকট্রন যোগ করলেই গ্রুপ চিহ্নিত করা যায়। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, এর সর্বশেষ স্তর 4s এ থাকে 2টি ইলেকট্রন, আর তার আগের 3d স্তরে থাকে 1টি ইলেকট্রন। এই 2 আর 1 যোগ করে খুব সহজেই আমরা গ্রুপ 3 এর অবস্থান নিশ্চিত করতে পারি। এই নিয়মগুলো জানা থাকলে সারণীর যে কোনো মৌলের ঠিকানা আপনি নিমেষেই বের করে ফেলতে পারবেন। ঠিকানা বের করা তো শিখলাম, এবার চলুন সারণীর কিছু গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম নিয়ে কথা বলি। মৌলগুলোর কিছু গোপন আচরণ আছে যেগুলো সারণী জুড়ে নির্দিষ্ট নিয়মে বদলাতে থাকে, এগুলোকেই আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। পারমাণবিক ব্যাসার্ধের ব্যাপারটাকে আপনি একটা দড়ি টানাটানি খেলার মতো ভাবতে পারেন। একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাওয়া হয়, নতুন কোনো শক্তিস্তর কিন্তু যুক্ত হয় না, তবে কেন্দ্রীয় প্রোটন আর বাইরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। প্রোটন বাড়ার কারণে নিউক্লিয়াসের আকর্ষণ বল আরও স্ট্রং হয়। এই শক্তিশালী নিউক্লিয়াস তখন বাইরের ইলেকট্রনগুলোকে প্রচণ্ড জোরে নিজের দিকে টেনে আনে, ঠিক যেন দড়ি টানাটানি খেলায় এক পক্ষের শক্তি বেড়ে যাওয়া। এর ফলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই টেবিলটা একটু খেয়াল করুন। পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসের আকর্ষণের কারণে ব্যাসার্ধ কমে যায়, এটা তো বুঝলাম। কিন্তু গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে ঘটনা পুরো উল্টো। ওপর থেকে নিচে নামার সময় প্রতিবার একটা করে নতুন ইলেকট্রন শেল যুক্ত হতে থাকে, ঠিক যেন পেঁয়াজের এক একটা নতুন স্তর। নতুন স্তর যুক্ত হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে বাইরের স্তরের দূরত্ব অনেক বেড়ে যায়, ফলে নিউক্লিয়াসের পক্ষে বাইরের ইলেকট্রনগুলোকে আর শক্তভাবে টেনে রাখা সম্ভব হয় না। আকর্ষণ কমে যায় আর পারমাণবিক ব্যাসার্ধও বেশ বড়সড় হয়ে যায়। পরমাণুর এই আকারের পরিবর্তনের উপর নির্ভর করেই আরও দুটো দারুণ জিনিস কাজ করে: আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি হল কোনো পরমাণুর সর্বশেষ স্তর থেকে একটা ইলেকট্রন ছিনিয়ে নিয়ে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে। আর তড়িৎ ঋণাত্মকতা হল সমযোজী বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। এই দুটো জিনিসই কিন্তু নিউক্লিয়াসের সেই চুম্বকের মতো আকর্ষণের উপরই নির্ভর করে। পরমাণুর আকার যত ছোট হয়, আকর্ষণ বল তত শক্তিশালী হয়, আর আকর্ষণ যখন শক্তিশালী তখন সেখান থেকে ইলেকট্রন কেড়ে নেওয়া যেমন কঠিন, তেমনি অন্যের শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া অনেক সহজ। ব্যাসার্ধের সাথে অন্যান্য ধর্মের এই উল্টো সম্পর্কটা একটু খেয়াল করুন। পর্যায় বরাবর পরমাণুর ব্যাসার্ধ যখন ছোট হতে থাকে, তখন নিউক্লিয়াসের তীব্র আকর্ষণের কারণে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি, এই তিনটি ধর্মই বাম থেকে ডানে বাড়তে থাকে। অন্যদিকে গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে যখন ব্যাসার্ধ বাড়ে আর আকর্ষণ কমে যায়, তখন স্বাভাবিকভাবেই এই তিনটির মানও কমতে থাকে। বিজ্ঞানের এই লজিক্যাল কানেকশনগুলো সত্যি অসাধারণ, তাই না? কিন্তু রসায়ন কি সবসময় সোজা পথে হাঁটে? মোটেও না। এবার আমরা দেখব ধর্মের কিছু চমকপ্রদ ব্যতিক্রম। রসায়নে বেশ কিছু বিদ্রোহী চরিত্র আছে, আর এই ব্যতিক্রমগুলো ঘাটলেই আসল নিয়মের গভীরে পৌঁছানো যায়। নিয়ম অনুযায়ী পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। সেই হিসেবে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবার কথা, তাই না? কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টো। এর কারণটা লুকিয়ে আছে ইলেকট্রন বিন্যাসে। নাইট্রোজেনের 2p অরবিটালটা ঠিক অর্ধেক পূর্ণ, অর্থাৎ 2p3 অবস্থায় থাকে। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী অরবিটালের এই অর্ধেক পূর্ণ বা প্রতিসম অবস্থা অসম্ভব লেভেলে স্থিতিশীল। এই পারফেক্ট ব্যালেন্স ভাঙতে প্রচুর এনার্জি লাগে। অন্যদিকে অক্সিজেন, যার বিন্যাস 2p4, সে বরং একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ওই স্থিতিশীল অবস্থায় আসতে চায়, যার ফলে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন সরাতে অক্সিজেনের চেয়েও বেশি ঘাম ঝরাতে হয়। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে এমন একটা দারুণ টুইস্ট আছে। হ্যালোজেন গ্রুপের নিয়ম অনুযায়ী ওপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমার কথা,
মানে ফ্লোরিনের আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা। কিন্তু সমস্যা হলো ফ্লোরিনের পারমাণবিক আকার এতটাই ছোট যে এর দ্বিতীয় শক্তির স্তরে থাকা 7টি ইলেকট্রনের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি বা তীব্র বিকর্ষণ শুরু হয়ে যায়। নতুন কোনো ইলেকট্রন সেখানে ঢুকতে গেলেই বাধার মুখে পড়ে। এই ছোট সাইজের কারণে সাইজে একটু বড় আর কম বিকর্ষণযুক্ত ক্লোরিন অপ্রত্যাশিতভাবে ফ্লোরিনকে টপকে পুরো পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তিতে প্রথম স্থান অধিকার করে নেয়। কে ভেবেছিল, তাই না? এই এক্সপ্লেনারের শেষে আপনাদের জন্য দারুণ একটা চিন্তার খোরাক রেখে যাই। এতক্ষণ আমরা যে নিয়ম আর ট্রেন্ডগুলো দেখলাম, ভাবুন তো যদি কোনোদিন 8 নম্বর পর্যায়ের 2 নম্বর গ্রুপে একেবারে নতুন একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু আবিষ্কৃত হয়, তবে তার সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাস ঠিক কেমন হবে? নিয়ম অনুযায়ী যেহেতু 8 নম্বর পর্যায় আর 2 নম্বর গ্রুপ, এর সর্ববহিস্থ বিন্যাস হবে ঠিক 8s²। আর বেরিয়ামের সাথে তুলনা করলে এর পারমাণবিক ব্যাসার্ধ কেমন হবে? যেহেতু এটা অনেক নিচের দিকের একটা মৌল, তাই এর ব্যাসার্ধ হবে বিশাল, বেরিয়ামের চেয়েও অনেক অনেক বড়। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে সারণীর এই লজিক্যাল ম্যাপটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে। পর্যায় সারণী শুধু অতীতের আবিষ্কার নয়, এটা ভবিষ্যতেরও পথ প্রদর্শক। বিজ্ঞান আর আবিষ্কারের এই রোমাঞ্চকর যাত্রা চলুক নিরন্তর।